আশা করি সবাই ভালো আছেন। বিদ্যাবাড়ি পাবলিকেশনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি খন্দকার তানজিম রহমান। এনটিআরসি পরীক্ষার জন্য বিদ্যাবাড়ি পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত বেশ কয়েকটি বই বাজারে চলমান রয়েছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে থেকে আজকে একটি বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা বই। তো কোন বইটি নিয়ে আসলে আমরা আলোচনা করব তার আগে শুরু করি একটি ছোট ঘটনা দিয়ে। আপনারা সবাই বাসে চলাচল করে অভ্যস্ত। যখন আজকে সকালে আমি বাসে চড়ে আসছিলাম তখন একটি ঘটনা ঘটে। সেটা হলো আমি যখন বাসে করে আসছিলাম, বাসটি একটি বেগে চলমান ছিল। হঠাৎ করে যখন সেটি ব্রেক করে আমরা সবাই সামনের দিকে ঝুঁকে যাই। তো কারণটা কি, এটা আপনারা সবাই আশা করি জানেন, যেহেতু আপনারা সবাই পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট। ঘটনাটা হচ্ছে জড়তা। তো জড়তা আসলে আমাদের বিজ্ঞানে কোথায় আলোচনা করা হয়, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে। তো এটাই আমাদের আজকের বিষয়টা হচ্ছে পদার্থবিজ্ঞান বই নিয়ে আলোচনা করা। এবং আরও যদি স্পেসিফিকভাবে আমি বলতে পারি, সেটা হচ্ছে বিদ্যাবাড়ি পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত পদার্থবিজ্ঞান কলেজ পর্যায়ে বইটি নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই বইটার আসলে মূল বৈশিষ্ট্যটা কি, অন্যান্য গতানুগতিক বই থেকে বৈশিষ্ট্য কেন আলাদা, এবং আমরা সকল টপিক এবং পুরো বইটিকে কি কি কন্টেন্টে সাজিয়েছি সেই জিনিসটা নিয়ে আমরা আগে আপনাদের সাথে আলোচনা করব। যেমন আমি যদি ফুল কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে, তাহলে প্রথমে আসি যে পুরো বইটাকে আমরা কিভাবে সাজিয়েছি। আমরা পুরো বইটাকে কয়েকটি ভাগে সাজিয়েছি, যেমন আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা রেখেছি হচ্ছে অধ্যায়ভিত্তিক আলোচনা। আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে অধ্যায়ভিত্তিক আলোচনা, যেখানে আপনাদের সকল টপিক, সকল সাব টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অধ্যায় আছে, এর অধ্যায় আন্দারে বিভিন্ন সাব টপিক আছে। এই সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সূত্রাবলী। এই সকল অধ্যায় পড়ার পরে পদার্থবিজ্ঞানে যে গুরুত্বপূর্ণ ওই অধ্যায়ভিত্তিক সূত্রগুলো থাকে, পরীক্ষার আগে যেন আপনি অ্যাট এ গ্লেন্স এটা দেখে যেতে পারেন, সেটার জন্য একটি বক্সে এই সূত্রগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রতিটা চ্যাপ্টারের শেষেই, যাতে আপনাদের পড়তে ইজি হয় এবং রিকল করতে ইজি হয়। 3 নম্বরে আছে আপনাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়গুলির সারসংক্ষেপ। যেহেতু বহু নির্বাচনীর জন্য ছোট ছোট ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ হয়, তাই আমরা পুরো চ্যাপ্টারটা সারসংক্ষেপ আকারে কয়েকটি বাক্যে পুরো চ্যাপ্টারটাকে তুলে ধরার চেষ্টা করেছি এই সূত্রগুলিগুলোর ঠিক নিচেই। ওকে, এরপরে আপনাদের যেটা থাকবে, সেটা হচ্ছে 100টি এক কথায় প্রশ্নের উত্তর। এখানে আপনাদের এই অধ্যায় ভিত্তিক 100টি এক কথায় প্রশ্নের উত্তর থাকবে, যাতে আপনাদের প্রিপারেশন নিতে আরও ইজি হয়। এক কথায় প্রশ্নের উত্তরটা দেওয়ার মূল কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা বোঝা। আসলে আপনাদের কোশ্চেনগুলো কীভাবে আসবে পরীক্ষায় সেটাই আপনাদেরকে দেখানো। এখানে এক কথায় প্রশ্ন উত্তরে সেটাই আপনাদেরকে দেখানো হয়েছে। 2 নম্বরে থাকবে 100টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, যেটা আমাদের একটি চ্যাপ্টারে 5 নম্বর অংশে আমরা যোগ করেছি। 100টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। বহু নির্বাচনীতে প্রশ্নগুলো কিভাবে আসে, সেটার উত্তরগুলো আসলে কিভাবে থাকে এবং আপনারা কিভাবে সেটা বাছাই করবেন, এই সকল প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে 100টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং চ্যাপ্টারের সর্বশেষে থাকছে 10টি টেস্ট ইয়োরসেলফ। আপনি সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়লেন, গুরুত্বপূর্ণ সূত্রাবলী রিকল করলেন, 100টি এক কথায় প্রশ্ন উত্তর পড়লেন, 100টি বহু নির্বাচনী পড়লেন। এখন হলো নিজেকে যাচাইয়ের সময়। এই যে আপনি এত প্রিপারেশন নিলেন, এরপর আসলে আপনার প্রিপারেশনটা কতটুকু ভালো হয়েছে সেটা বোঝার জন্য আমরা এখানে অ্যাড করেছি 10টি টেস্ট ইয়োরসেলফ। এখানে 10টা টেস্ট ইয়োরসেলফ থাকবে, এগুলো আপনি অ্যান্সার করবেন। এগুলো উত্তরগুলো পাশে দেয়া নেই, উত্তরগুলো দেওয়া আছে ব্যাখ্যা সহ এই টেস্ট ইয়োরসেলফের পরে, যাতে আপনার উত্তর করলে যাচাই করতে পারেন যে আপনাদের উত্তরটা কি ঠিক আছে কিনা। এবং ব্যাখ্যা দেওয়া হচ্ছে এ কারণে, যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে আমার উত্তরটা কেন ভুল অথবা কেন সঠিক, এই বিষয়গুলো নিয়ে। দেন যখন আমাদের সবগুলো চ্যাপ্টার পড়া আপনার শেষ হয়ে যাবে, পরবর্তীতে আছে আমাদের বইয়ের একদম শেষে 500টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। আপনি পুরো চ্যাপ্টারটা পড়ে প্রতিটা চ্যাপ্টারে 100টি এক কথায় প্রশ্ন, 100টি বহু নির্বাচনী প্রশ্ন, 10টি টেস্ট ইয়োরসেলফ করার পরে আপনার প্রিপারেশন যখন কমপ্লিট, তখন আপনি এই সম্পূর্ণ যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে এই 500টা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করা হয়েছে, যাতে আপনার প্রিপারেশন আরও বেটার হয় এবং প্র্যাকটিসও আরও ভালো হয়। সেজন্য আপনাদের এই 500টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এরপর থাকছে বইয়ের শেষে
18তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এবং 49তম বিশেষ পরীক্ষার প্রশ্নের উত্তর, যাতে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো আছে এই বইটা পড়লে সেগুলো কভার হচ্ছে কিনা। 18তম নিবন্ধন পরীক্ষা এবং 49তম বিশেষ পরীক্ষায় কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পারবেন যে এই বই পড়লেই আপনাদের ইনশাল্লাহ আপনাদের যত ধরনের কনফিউশন, যত ধরনের প্রশ্ন সমাধান সবই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন যেটা দেখব, আমরা আমাদের সূচিপত্রটাকে দেখব। যে কোনো বই পড়ার আগে সূচিপত্র সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে সেই বইতে কি আলোচনা করা হয়েছে, কি কি টপিক আছে, কি কি সাব টপিক আছে, এই সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আমাদের সূচিপত্রটাতে চলে যাই। সূচিপত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আলোচনা করা হয়েছে ভেক্টর নিয়ে। ভেক্টর সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, মোটামুটি আমি ধরি সবাই ভালো জানেন, যেহেতু আপনারা সবাই পদার্থবিজ্ঞান স্টুডেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন ভেক্টর আন্ডারে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভেক্টরের প্রথমেই আছে ভেক্টরের স্কেলার রাশির ধারণা, বেসিক ধারণা দেওয়া হবে। ভেক্টরের যোগের সূত্রসমূহ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টরের বিভাজন, অবজেক্টিভ বলেন, সাবজেক্টিভ বলেন, যে কোনো বিষয় বলেন না কেন, এখান থেকে কোশ্চেন সবসময় আসেই। দেন আমরা যদি বলি আমাদের পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ভেক্টরের ডট ও ক্রস গুণফল। ভেক্টরের ডট ও ক্রস গুণফল আপনারা সবাই জানেন, পরীক্ষায় একটা থেকে দুটা কোশ্চেন ডট ও ক্রস গুণফল থেকে অবশ্যই আসবে পরীক্ষায়, সেটা যে কোনো পরীক্ষাই হোক, আপনাদের পরীক্ষায় এই দুটা থেকে কোশ্চেন আসবেই। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। পরবর্তীতে আমরা আলোচনা করেছি ভেক্টর ক্ষেত্রের গ্রেডিয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স, ভেক্টর ক্ষেত্রে কার্ল। আপনারা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারবেন ভেক্টর ক্ষেত্রে কার্ল, ডাইভারজেন্স, ডট ও ক্রস গুণফল থেকে অবশ্যই প্রশ্ন এসেছে। আপনাদের সূচিপত্রে যেই টপিকের আন্ডার যে টপিকগুলো দেখছেন, ভেক্টর, গতিবিদ্যা, ঘূর্ণন গতি, মহাকর্ষ অভিকর্ষ এবং এই টপিকগুলো আন্ডারে যে সাব টপিকগুলো দেখছেন, আমরা চেষ্টা করেছি পরীক্ষার জন্য যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই টপিকগুলো নিয়ে এখানে আলোচনা করার জন্য। একটা চ্যাপ্টারের আন্ডারে অনেক ধরনের টপিক থাকে, অনেক আলোচনা থাকে, সব আলোচনা আমরা না রেখে আসলে যেইগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বারবার কোশ্চেন আসে, আমরা সেই টপিকগুলো নিয়েই এখানে আলোচনা করার চেষ্টা করেছি। তো আমরা যদি পরবর্তীতে দেখি আমাদের গতিবিদ্যার ক্ষেত্রে এখানে প্রাস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রক্ষেপক খুব গুরুত্বপূর্ণ, ছোট ছোট অবজেক্টিভ আসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করেছি, ঘর্ষণ বল নিয়ে আলোচনা করেছি আমরা। দেন আমরা এখানে ঘূর্ণন গতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে আমরা কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করেছি, জড়তার ভ্রামক নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন পরীক্ষায় জড়তার ভ্রামক, তারপর পরবর্তী টপিক টর্ক, এখান থেকে সচরাচর প্রশ্ন এসেই থাকে। তাই এই দুটো টপিকের উপর খুব গুরুত্বপূর্ণভাবে জোর দিবেন, এবং আমরাও এটা খুব ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বইটির মধ্যে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অধ্যায় শেষে গুরুত্বপূর্ণ সূত্রাবলী থাকবে। ভেক্টরের স্কেলার ধারণা, ভেক্টরের যোগের সূত্রসমূহ, ভেক্টরের বিভাজনের যে সূত্রসমূহ আছে, ভেক্টরের ডট ও ক্রস গুণফলের যে সূত্রসমূহ আছে, ক্যালকুলাস, ভেক্টর ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, এই সকল বিষয়ের যে সূত্রসমূহ আছে সেগুলোকে সংক্ষিপ্ত আকারে আমরা একটি ছক আকারে আপনাদেরকে চ্যাপ্টারে দিয়ে দিয়েছি। দেন আমরা চলে যাই আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে, দেখি কী কী অধ্যায় আমরা এখানে রেখেছি আপনাদের জন্য। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মহাকর্ষ অভিকর্ষের ভিতরে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রসমূহ, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নিউটনের মহাকর্ষ সূত্র রয়েছে, অভিকর্ষ ত্বরণ, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসেই। যেমন আমরা যদি পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠি অথবা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট গভীরতায় যাই, তাহলে আসলে কি পরিবর্তন হয় আমাদের মহাকর্ষ অভিকর্ষে, সেই জিনিসটার জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমাদের আছে মুক্তিবেগ, পরীক্ষা সাধারণত এখান থেকে কিছু কোশ্চেন এসে থাকে। এরপর আছে নিয়েট গোলকের বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষ বিভব ও প্রাবল্য, এই ভিত্তিক রয়েছে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রাবলী আছে, এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য বিষয়াবলীর সার সংক্ষেপ, এই জিনিসগুলো আপনাদের এখানে দেয়া হয়েছে। এরপর যদি আমরা যাই, আপনারা দেখতে পাচ্ছেন কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে কাজ ও বিভব শক্তি রয়েছে, এখানে গতিশক্তি রয়েছে, সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল নিয়ে আলোচনা করা হয়েছে আপনাদের এখানে।
এরপর মহাকর্ষ বল ও বিভবের মধ্যে পার্থক্য নিয়ে গাণিতিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। কাজ, শক্তি, উপপাদ্য, তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। শক্তির সংরক্ষণ সূত্র খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থিতিস্থাপকতা, অবজেক্টিভ পরীক্ষা বলেন সাবজেক্টিভ বলেন খুব গুরুত্বপূর্ণ, যেমন বিকৃতি, পীড়ন, হুকের সূত্র। এখান থেকে সাধারণত ছোটোখাটো কিছু কোশ্চেন পরীক্ষা সবসময় থাকে। আপনারা যখন কোশ্চেন অ্যানালাইসিস করবেন তখনই আপনি দেখতে পারবেন যে এখান থেকে কিছু প্রশ্ন সবসময় আসছে, বারবার আসছে। এরপর যদি আমরা দেখি এখানে পৃষ্ঠটান সান্দ্রতা নিয়ে আলোচনা করা হয়েছে। পৃষ্ঠটানের সূত্র কি, পৃষ্ঠটানের মাত্রা কি, পৃষ্ঠটানের একক কি, এটা থেকে সচরাচর কিছু কোশ্চেন পরীক্ষায় সবসময় আসে। এবং আপনারা খেয়াল করে দেখবেন 49তম বিসিএসে কিন্তু এই টপিকটা পৃষ্ঠটান থেকে কোশ্চেন আসছিল। এরপর আমরা আলোচনা রেখেছি স্পর্শকোণ, কৌশিক নলে উৎপাদনের পৃষ্ঠটান, প্রবাহীর প্রবাহ, বার্নৌলির উপপাদ্য, সান্দ্রতা। এই টপিকগুলো খুব জটিল, আমরা খুব সহজে এই বইতে আপনাদেরকে টপিকগুলো বোঝানোর চেষ্টা করেছি এবং প্রতিপাদনগুলো খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপর যদি আমরা চলে যাই আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে, তাহলে আমরা দেখতে পারবো আছে তাপগতিবিদ্যা। আপনারা সবাই জানেন তাপগতিবিদ্যা থেকে অবজেক্টিভে ছোট ছোট কোশ্চেন এসে থাকে। তাপগতিবিদ্যার সূত্রসমূহ, গ্যাসের গতিতত্ত্বের আণবিক গতিতত্ত্ব, আদর্শ গ্যাসের সূত্রসমূহ, স্বাধীনতার মাত্রা, রুদ্ধতাপীয় পরিবর্তন, এনট্রপি, প্রত্যবর্তী প্রক্রিয়া, বয়েল ও চার্লসের সূত্র, এগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বয়েল ও চার্লসের সূত্র থেকে সচরাচর অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এবার তাপ ইঞ্জিন নিয়ে আপনাদের কিছু এখানে আলোচনা রাখা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পরিসংখ্যানিক বলবিদ্যা। পরিসংখ্যানিক বলবিদ্যার মধ্যে আপনাদের ম্যাক্সওয়েল বোল্টজম্যানের পরিসংখ্যান ভিত্তিক কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। ফার্মি ডিরেক্ট পরিসংখ্যান নিয়ে কিছু কথা বলা হয়েছে। কৃষ্ণবস্তু নিয়ে ছোটোখাটো কিছু আলোচনা আপনাদের এখানে দেওয়া হয়েছে যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আলো ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে আমরা দেখছি এখানে তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, অনুপস্থ তরঙ্গ, লিসাজু চিত্র, বিটস নিয়ে আপনারা দেখবেন যে পরীক্ষা সচরাচর অনেক কোশ্চেন বিটস থেকে এসে থাকে। দুটো কম্পাঙ্কের পার্থক্য, দুটো কম্পাঙ্ক দেওয়া থাকবে, আপনাদেরকে বিটস নির্ণয় করতে বলবে। তো অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। শব্দের তীব্রতা, বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, বেগের সাথে আর্দ্রতার সম্পর্ক, বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক। বেগের সাথে, শব্দের সাথে বেগের তাপমাত্রার সম্পর্ক, শব্দের বেগের সাথে আর্দ্রতার সম্পর্ক, এই দুটি আপনাদের বহু নির্বাচনীর জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তড়িৎ চুম্বক নিয়ে আলোচনা করা হয়েছে। আলো ও তড়িৎ চুম্বক বর্ণালী নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছে। যেমন এখানে যদি আমরা বলি, দেখতে পাচ্ছি কুলম্বের সূত্র, বিদ্যুৎ আধান, কুলম্বের সূত্রে যে বলের সূত্রটা রয়েছে, চার্জের সাথে দূরত্বের সাথে বলের যে সম্পর্ক, সেখান থেকে অবজেক্টিভ প্রায় সময় এসে থাকে। যেমন দূরত্ব দ্বিগুণ করলে বলে কি পরিবর্তন হবে, দ্বিমেরু ভিত্তিক কোশ্চেন প্রায়ই এসে থাকে। আমরা পরবৈদ্যুতিক মাধ্যমে গাউসের সূত্র, এখান থেকেও প্রায় সময় কোশ্চেন আসে। ওহমের সূত্র থেকে তো আপনারা সবাই জানেন, কম বেশি পরীক্ষায় এসেই থাকে কোশ্চেন। এরপর যদি আমরা দেখি যে আলো ও তড়িৎ চুম্বকের বর্ণালী নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ইয়ংসের পরীক্ষা। এখান থেকে সচরাচর পরীক্ষা কোশ্চেন আসবেই। চিরের মধ্যবর্তী দূরত্ব, এই ভিত্তিক কিছু কোশ্চেন এখানে এসে থাকে। বিচ্ছুরণ, আলো সমাবর্তন, অপটিক্যাল ফাইবার, গ্রেটিং, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে কোশ্চেন পরীক্ষা এসে থাকে। এই সব কিছু নিয়ে আপনাদের এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা যদি আরও নিচে যাই, আমরা দেখতে পারবো আপেক্ষিক তত্ত্ব নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। পরমাণুবিদ্যা ও লেজার রশ্মি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন লেজার, রঞ্জন রশ্মি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। নিউক্লিয় পরমাণু মডেল, ভেক্টর পরমাণু মডেল থেকে বেসিক থেকে কিছু কোশ্চেন প্রায় সময় পরীক্ষায় আসে। তাই আপনাদেরকে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। পরমাণু বিদ্যা থেকে আমরা দেখতে পারি তেজস্ক্রিয়তা, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক পরীক্ষার জন্য। আপনারা 49তম বিশেষ পরীক্ষায় দেখে থাকবেন তেজস্ক্রিয়তা থেকে কয়েকটি কোশ্চেন আসছিল। নিউক্লিয়ার ফিউশন এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখতেই পাচ্ছেন যে আমাদের মূলত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, আমরা সেগুলো নিয়ে আসলে আমাদের বইতে আলোচনা করেছি। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আমরা এখান থেকে আলোচনা করেছি কৃষ্ণবস্তু, ব্ল্যাক বডি, আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া, এগুলোর যে সূত্রগুলো আছে সেগুলো থেকে সচরাচর পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাছাড়া মৌলিক কণিকা নিয়ে আমরা কিছু আলোচনা রেখেছি, যেমন ফিল্ড বোসন, বলের একীকরণ, পদার্থবিজ্ঞান আলোকে মহাবিশ্বের পরিণতি, বিগ ব্যাং, এই সকল বিষয় নিয়ে আমরা এখানে শর্টকাটে আলোচনা করেছি।
তাছাড়া রয়েছে কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঞ্জার সমীকরণটি যদিও জটিল, তারপর অনেক সময় পরীক্ষায় আসতেই পারে। চিকিৎসা বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের যে অবদান সেটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি, এবং অধ্যায় শেষের দিকে আমরা রেখেছি ইলেকট্রনিক্স নিয়ে কিছু আলোচনা। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের জন্য, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এই অধ্যায় থেকে অনেক সময় কোশ্চেন এসে থাকে, যেমন ব্যান্ড তত্ত্ব নিয়ে কোশ্চেন আসতে পারে, ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থের বৈশিষ্ট্য, অর্ধপরিবাহী এবং পিয়ন জাংশন ডায়োড রেকটিফিকেশন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক, এখান থেকে অনেক সময় কোশ্চেন এসে থাকে। পিএন জাংশন, ডায়োড কীভাবে কাজ করে, ছোটোখাটো কিছু যাদের ব্যবহার, এই সকল বিষয় থেকে নর্মালি এসে থাকে অনেক সময়। ডিজিটাল ইলেকট্রনিক যদি আমি বলি, এখানে ন্যান্ড গেট, অর গেট নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যাডার নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া আমরা যদি বলি, এখানে ট্রানজিস্টর নিয়ে আপনাদের জন্য আলোচনা রাখা হয়েছে, কারণ ট্রানজিস্টর আমরা জানি যে কোনো পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ, যেমন ট্রানজিস্টরের কনফিগারেশন। এরপর যদি আমরা বলি ট্রানজিস্টরের ইনপুট আউটপুট বৈশিষ্ট্য, সুইচ, তারপর খুব গুরুত্বপূর্ণ ট্রানজিস্টরের ব্যবহার বিবর্ধক হিসেবে, ইন্টিগ্রেটেড সার্কিট, এগুলো থেকে অবজেক্টিভ বলেন সাবজেক্টিভ বলেন সব ক্ষেত্রেই অনেক ধরনের কোশ্চেন এসে থাকে, এবং এই চ্যাপ্টার খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যাতে আপনাদের বুঝতে ইজি হয়। তো চলুন আমরা একটা চ্যাপ্টারে চলে যাই আমাদের, যেহেতু মোটামুটি আমাদের সূচিপত্রটা দেখা হয়েছে। আচ্ছা, সূচিপত্রের শেষে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, এই সকল চ্যাপ্টার আলোচনার পরে আপনারা যেটা দেখতে পারবেন, এখানে গুরুত্বপূর্ণ এই সকল চ্যাপ্টার থেকে যত গুরুত্বপূর্ণ তথ্য আছে, গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে, সেই সকল অবজেক্টিভ থেকে বেছে এই গুরুত্বপূর্ণ 500টি অবজেক্টিভ এখানে দেওয়া হয়েছে, যাতে আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার পরে প্রিপারেশনটা আরও শক্ত করার জন্য এই 500টা অবজেক্টিভ আপনারা ট্রাই করতে পারেন, প্র্যাকটিস করবেন আপনারা। দেন রাখা হয়েছে 18তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত প্রশ্ন রাখা হয়েছে এখানে। 49তম বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন এখানে রাখা হয়েছে, যাতে আপনারা প্রিপারেশন যাচাই করতে পারেন যে আপনাদের এই বইটা পড়লে আপনাদের প্রিপারেশনটা পারফেক্টলি হবে কিনা। তো আশা করি বুঝতে পারবেন, এই দুটো কোশ্চেন সলভ করলে আপনারা দেখতে পারবেন যে এই বইতে যে আলোচনা করা হয়েছে ম্যাক্সিমামই এখানে পরীক্ষায় আপনারা কমন পাচ্ছেন। তো ঠিক আছে, আমরা আমাদের প্রথম চ্যাপ্টারটাতে চলে যাই, যেখানে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। সূচিপত্র আমরা যখন দেখলাম, আমাদের প্রথম চ্যাপ্টার ছিল ভেক্টর। ভেক্টর নিয়ে আপনাদের সবারই আইডিয়া আছে যে ভেক্টর কাকে বলে, ভেক্টর কত প্রকার, হ্যাঁ, ভেক্টরের উদাহরণগুলো কি কি, বেগ, বল, ত্বরণ, সরণ, ভেক্টরের সংজ্ঞা। কোনো ভৌত রাশিকে গণনার জন্য মানের সাথে দিকের প্রয়োজন হয়, তাহলে মান ও দিক দুটোরই যদি প্রয়োজন হয় সেটাকে আমরা বলি ভেক্টর রাশি, আর যদি শুধু মানের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি স্কেলার রাশি। তো ভেক্টর রাশি উদাহরণগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ভেক্টর রাশি কিছু বৈশিষ্ট্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি আমরা দেখি, আরও নিচের দিকে যাই, অক্ষর দ্বারা একটা ভেক্টর রাশিকে কীভাবে আমরা প্রকাশ করতে পারি সেই জিনিসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটা ভেক্টর রাশিকে অনেকভাবে প্রকাশ করা যায়, এর উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, আর ভেক্টরের মান প্রকাশের জন্য আমরা তীর চিহ্নের পাশে মডুলাস চিহ্ন দিয়ে আমরা এটা মান প্রকাশ করতে পারি। একক ভেক্টরের জন্য আমরা আই, জে, কে এগুলো ইউজ করতে পারি। এগুলো সবাই আপনারা তুলনামূলক মোটামুটি জানেন। এরপর যদি আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভেক্টরের স্কেলার রাশির প্রয়োগ। এখানে কিছু প্রয়োগ দিয়ে দেওয়া আছে। এই ছকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ ভেক্টরের সংজ্ঞা দিয়ে দেওয়া আছে। যেমন আমরা প্রথমেই যদি বলি, এখানে সমতলীয় ভেক্টর সংজ্ঞা দেওয়া আছে, এরপর বিপরীত ভেক্টর সংজ্ঞা দেওয়া আছে, সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা আছে, যাতে আপনাদের বুঝতে ইজি হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে বিপরীত ভেক্টর সংজ্ঞা দেওয়া আছে। বিপরীত ভেক্টর সাধারণত সবারই কনফিউশন হয়, বাট এখানে সংজ্ঞা সহ যখন চিত্র দেওয়া আছে আপনাদের এই কনফিউশনটা আশা করি থাকবে না ইনশাল্লাহ। এরপর এখানে সদৃশ ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে, বিসদৃশ ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে, এরপর আপনাদের স্বাধীন ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া যদি আমরা আরও নিচে যাই, আপনারা দেখবেন এখানে আরও অনেক ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। সমরেখ ভেক্টর, অবস্থান ভেক্টর, নাল ভেক্টর, একক ভেক্টর। আপনারা খেয়াল করে দেখবেন পরীক্ষার কোশ্চেনে নাল ভেক্টর এবং একক ভেক্টর থেকে প্রায় কোশ্চেন আসে, নাল ভেক্টর থেকে প্রায় প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন যার মান 0 তাকে নাল ভেক্টর বলে, যার কোনো মানই নেই তাকে কি ভেক্টর বলে, নাল ভেক্টর বলে। এখান থেকে প্রায় প্রশ্ন আসে পরীক্ষায়, তাই আপনাদের সুবিধার জন্য এই সংজ্ঞাগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি আমরা দেখি, এখানে লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, অর্থাৎ আমরা ভেক্টরের যে যোগের সূত্র, সেখান থেকে যে সামান্তরিকের সূত্রগুলো আসে আপনারা জানেন, সেই সামান্তরিকের সূত্রগুলো থেকে কিন্তু আমরা ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগের মানটা আমরা পেয়ে থাকি। যেমন দুটি ভেক্টর যদি দেওয়া থাকে,
তাদের সর্বোচ্চ মান যদি বের করতে বলে তখন আমরা জানি যে আর ম্যাক্স পি প্লাস কিউ দিয়ে বের করতে হয়, সেটা আমরা সবাই জানি। আর যদি আর মিন বলে তাহলে যে ভেক্টরটা বড় সেটা থেকে ছোট ভেক্টরটা বিয়োগ দিলে আমরা কি লব্ধির সর্বনিম্ন মানটা পেয়ে যাব। তো এটা ভেক্টর সামান্তরিকের সূত্র থেকে আসা দুটি সূত্র। এরপর যদি আমরা দেখি ভেক্টরের বিভাজন, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ভেক্টরের বিভাজন। এখান থেকে নর্মালি পরীক্ষায় কোশ্চেন আসেই। যেমন ভেক্টরের বিভাজনের মধ্যে আমরা সবাই জানি, এই যে আপনাদের সুবিধাতে একটা ছবি দেওয়া আছে এখানে, এটা যদি লব্ধি ভেক্টর হয়, এটা যদি লব্ধি ভেক্টর হয়, এটা যদি এক্স অক্ষ পি এক্স হয়, এটা যদি ওয়াই অক্ষ পি ওয়াই হয়, তাহলে আমরা সবাই জানি যে পি অফ এক্স সমান সমান হয় আর কস থিটা। এটা হচ্ছে কি লব্ধির অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে আপনাদের লব্ধির অনুভূমিক উপাংশ। আর যদি আমরা উলম্ব উপাংশ বলি যেটা হচ্ছে পি অফ ওয়াই, তাহলে পি অফ ওয়াই হবে আর সাইন থিটা। সাধারণত পরীক্ষায় কোশ্চেন এসে থাকে যে দুটি বল আপনাদেরকে এখানে দেওয়া থাকবে, দুটি ভেক্টর, এবং এদের একটি লব্ধি দেওয়া থাকবে এবং বলবে যে এই লব্ধিটির উলম্ব উপাংশ কত অথবা লব্ধিটির অনুভূমিক উপাংশ কত। এভাবে আপনাদের এই কোশ্চেনটা সাধারণত লব্ধি থেকে এসে থাকে। তাছাড়া আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক রেখেছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, এবং আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলে আমি মনে করি সেটা হচ্ছে ভেক্টরের ডট ও ক্রস গুণফল, যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কোশ্চেন থাকবেই। ভেক্টরের ডট ও ভেক্টরের ক্রস গুণফল, ভেক্টর ডট ও ক্রস গুণফলের যে ছোটো ছোটো ম্যাথগুলো হয় অথবা এটা যে ছোটো ছোটো বেসিক ধারণা, সেখান থেকে সাধারণত অলওয়েজ পরীক্ষার প্রশ্ন আসে। ডট গুণফল আমরা জানি যে দুটি ভেক্টরের মানের সাথে তাদের মধ্যবর্তী কোণে কস থিটা, যেটা এই তিনটার গুণফলকেই সাধারণত দুটি ভেক্টরের ডট গুণফল বলে। আমরা এখানে চিত্রের মাধ্যমে আপনাদেরকে সহজভাবে এটা বুঝিয়ে দিয়েছি। আমরা যদি আরও নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে উলম্ব, এখানে পি এর দিকে কিউ এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ বা উপাংশ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সবসময় মনে রাখবেন যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। আমি কি বললাম তাহলে? যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। এখানে যেহেতু পি এর দিকে কিউ এর লম্ব বিক্ষেপ বলা হয়েছে, তাই কিউ এর কি কস থিটা। সবসময় মনে রাখবেন কি যার অভিক্ষেপ তার কস থিটা। যদি বলে যে পি এর উপর কিউ এর অভিক্ষেপ, তাহলে কিউ এর কি হবে কস থিটা। তো আমরা জানি যে দুটো ভেক্টরের ডট গুণফল থেকে পি ডট কিউ যদি থাকে তাহলে আমরা কি জানি পি কিউ কস থিটা। জিনিসটা হচ্ছে এরকম। তো যার অভিক্ষেপ তার কস থিটা, আমি যদি কিউ কস থিটা লিখি তাহলে মানটা কি বের হবে পি ডট কিউ ভাগ পি এর মান ইজ ইকুয়াল টু কিউ কস থিটা, হবে কি কিউ কস থিটা। তো ঠিক আছে, একই রকমভাবে এখানে পি এর লম্ব বিক্ষেপ বলেছে, তাই পি কস থিটা ইজ ইকুয়াল টু পি ডট কিউ বাই কি কিউ এর ভ্যালু হবে এখানে। তো আমরা যদি এখন নিচে যাই, এখানে ডট গুণফল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বিশেষ ক্ষেত্রের মধ্যে বলে দেওয়া আছে। যেমন আমরা যদি বলি, এখানে আপনারা খেয়াল করবেন, প্রথমে বলা আছে যে মধ্যবর্তী কোণ, আমরা জানি যে পি ডট কিউ, যেহেতু পি কিউ কস থিটা, তার মানে আসলে এটার ডিপেন্ড করবে, এটা ভ্যালুটা ডিপেন্ড করবে থিটার উপরে। যেহেতু পি আর কিউ অলওয়েজ সেম থাকবে, এই দুটোর কোনো চেঞ্জ নেই, তার মানে আপনার পি ও ডট কিউ, এই ডট গুণফলের যে মান সেটা ডিপেন্ড করবে কস থিটার উপরে। তাহলে কস যদি থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে পি ডট কিউ মানে পি কিউ কস 0 ডিগ্রি, ভ্যালু হবে পি আর কিউ এর গুণফলের সমান। এই ক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পর কী হবে সমান্তরাল হবে। যদি 90 ডিগ্রি হয়, আমরা সবাই জানি কস 90 ডিগ্রি মান কত হয়, কস 90 ডিগ্রির মান হয় 0। তার মানে দুটি ভেক্টর যদি একটি আরেকটির উপর লম্বভাবে থাকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডট গুণফল কত হবে 0। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে হয় যে দুটি ভেক্টর কখন লম্ব হবে, অথবা দুটি ভেক্টর ডট গুণফল যদি 0 হয় তাহলে দুটোর মধ্যে সম্পর্কটা কি, এই দুটি ভেক্টর তখন পরস্পরের উপর লম্ব হবে। অথবা যদি দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের ভ্যালু কত হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে ডট গুণফলের মান 0 হবে। 3 নাম্বার, যদি দুটি ভেক্টর একটি অপোজিটে ক্রিয়া করে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোর ভ্যালু কী হবে জাস্ট মাইনাস হবে। আমরা জানি কস 180 ডিগ্রির মান কত হয় -1।
এই ক্ষেত্রে ভেক্টর দুটি সমান্তরাল হবে, কিন্তু দিক হবে ভিন্ন দিকে, দুটি অপোজিট দিকে। ভেক্টর ডট গুণফলের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে স্কেলার গুণফল। স্কেলার গুণফল একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কাজের মান ভ্যালু বের করা। আমরা দেখতে পাচ্ছি কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ ডট এস। আমরা জানি বল ইন্টু সরণের গুণফলে আমরা কি জানি, কাজ বলা হয়, এবং গুণফলটা হয় আসলে স্কেলার গুণফল, অর্থাৎ বল আর সরণ এবং তাদের মধ্যবর্তী যেই কোণ থাকে সেটার কস থিটা, এই তিনটার গুণফলেই কি আসলে কাজের ভ্যালু। সো এই ভেক্টরের স্কেলার গুণফলের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে কাজের মান বের করা। আমরা যদি এরপর নিচে নামি, আমরা দেখতে পারবো এখানে স্কেলার গুণফলে কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন আমরা যদি দুটি ভেক্টরকে গুণ করি, দুটি ভেক্টর স্কেলার গুণ করি, যদি দুটি ভেক্টরের মান একই থাকে তাহলে জাস্ট স্কোয়ার হবে, কারণ আমরা জানি দুটি একই ভেক্টর মানে কি, দুটোর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে জাস্ট দুইটা গুণ হয়ে যাবে, তাহলে a ইন্টু আই ইকুয়াল কি হবে, a স্কোয়ার। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, a ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, অর্থাৎ স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে। আপনারা সবসময় মনে রাখবেন স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ ক্রস গুণফল, কারণ ক্রস গুণফলের ক্ষেত্রে দিক একটি ফ্যাক্টর। 3 নম্বর আমরা যদি বলি, এই যে পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল 0 হয়। আপনাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে এই 3 নম্বরটা থেকে, আমি দেখাই। পরস্পর দুটি ভেক্টরের স্কেলার গুণফল 0 হলে তাদের ডট গুণফলের ভ্যালু কত হবে। অপশনে আপনাদেরকে এই অপশনটা দেওয়া থাকবে এবং এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। দেন আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সমকৌণিক একক ভেক্টর সমূহ ডট গুণফলের ক্ষেত্রে সম্পর্ক কেমন হয়, যদি দুটি একক ভেক্টর সেম হয়, অর্থাৎ আই ইন্টু আই অথবা জে ইন্টু জে অথবা কে ইন্টু কে, তাহলে ভ্যালু হবে 1। আর যদি দুটি ভিন্ন ভেক্টর হয়, যেমন আই ইন্টু জে ইন্টু কে ইন্টু আই, তাহলে দেখবেন যে আপনার ভ্যালুটা কী হবে, 0 ডিগ্রি, কারণ আমরা জানি এগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল। অর্থাৎ আমরা যদি ছবিতে দেখতে পারি, এটা যদি আই হয়, এটা যদি জে হয়, এটা যদি কে হয়, আপনারা জানেন এই প্রতিটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, আর cos 90 ডিগ্রি মানে আমরা জানি 0। তাই যদি দুটি ভেক্টর ভিন্ন হয়, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে তাদের ভ্যালু কি হবে, এখানে 0 হবে। তাছাড়া আমরা উপাংশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টরকে স্কেলার যদি গুণফল করি, তাহলে গুণফলটা এরকম হবে, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। কারণ সাধারণত জিনিসটা থাকে এরকম, আমরা যদি এ একটি ভেক্টর নিই, ভেক্টরটা থাকে উপাংশ বরাবর এইভাবে, এ এক্স আই, এ ওয়াইয়ের সাথে যাবে জে, আর জেডের সাথে যাবে কে। ঠিক একই রকমভাবে বি ভেক্টরটা থাকবে। তো আমরা যখন স্কেলার গুণফল করব, আমাদের পরীক্ষায় দ্রুত গুণফল করার জন্য আমরা এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড এই আকারে গুণ করে আমরা দ্রুত ম্যাথটা করতে পারবো। তো এখানে স্কেলার গুণফলের সকল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। দেন আমরা চলে আসি ক্রস গুণফল নিয়ে। ক্রস গুণফলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ভেক্টর খালি মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কিন্তু আসলে তাদের দিকের উপরেও। এবং আপনারা পার্থক্যটা দেখলে বুঝতে পারবেন, ডট গুণফলের ক্ষেত্রে কী ছিল, দুটি ভেক্টরের ডট গুণফল মানে ছিল দুটি ভেক্টরের মানের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কি, কস থিটা। কিন্তু ভেক্টর গুণফলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল সমান হচ্ছে তাদের দিক থাকবে, ভেক্টরের মান থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণের কি, সাইন থিটা, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটার ভ্যালুর উপর তাদের মান ডিপেন্ড করবে। দেন আমরা যদি আরও নিচে আসি, আপনারা দেখতে পারেন ভেক্টর গুণফলের কিছু উদাহরণ আছে, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। আপনাদের পরীক্ষায় দুইভাবে কোশ্চেন এসে থাকে এই টপিকটা থেকে। একটা হচ্ছে ভেক্টর গুণফলের ভ্যালু বের করতে বলবে, অথবা আসতে পারে এটার ব্যবহার থেকে। স্কেলার গুণফলের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্যবহার দেখেছিলাম, সেটা কি, সেটা হলো কাজের ভ্যালু বের করার ক্ষেত্রে। অর্থাৎ বল ও সরণের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণ, সেটার যদি আমি কস থিটাকে গুণ করি, তাহলে আমরা কি পেয়েছিলাম, কাজের মান, যেটা কি স্কেলার ভেক্টরের ব্যবহার ছিল। একই রকমভাবে এখানে ভেক্টর গুণফলের ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, সামান্তরিকের ক্ষেত্রফল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রায়ই আসে, দুটি ভেক্টরের মান, দুটি ভেক্টর দেওয়া থাকবে এবং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র বের করতে বলবে। অবজেক্টিভে সাধারণত এটা চলে আসে না, এবং আপনারা জানেন এখান থেকে ত্রিভুজেরটাও বের করা যায়। ত্রিভুজেরটা হচ্ছে জাস্ট এখানে একটা হাফ দিয়ে গুণ করে দিলে আমরা ত্রিভুজেরটা পেয়ে যাব। পরীক্ষা সাধারণত এই দুইটা থেকে কোশ্চেন প্রায় এসে থাকে, যে দুটি ভেক্টর দেওয়া থাকবে, P
পি এন কিউ অ্যান্ড বলবে যে সামান্তরিকের ক্ষেত্রফলটি আসলে নিচের কোনটি, অথবা বলবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি। তা আপনারা দুটি এখান থেকে বের করতে পারবেন। তাছাড়া আপনারা দেখেন স্কেলারের মতো ভেক্টর ক্ষেত্রে বলা আছে ভেক্টর গুণনের নিয়ম অনুসারে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যেমন যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে কি হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান কত, 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে হলো 0। তার মানে দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তার মানে তাদের ভেক্টর গুণফল কত হবে, 0 হবে। অর্থাৎ পি ক্রস কিউ যদি আমরা দিই, আমরা যদি দুটি ভেক্টর গুণফল করি, দুটি ভেক্টরকে আমরা জানি পি কিউ কী হবে, সাইন থিটা। এখন থিটার মান যদি হয় 0 ডিগ্রি তাহলে আমরা জানি যে সম্পূর্ণ ভ্যালুটা কত হবে, 0। সো সেখান থেকে কিন্তু বলা যায় যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ভেক্টর গুণফল কত হবে, 0 হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পরীক্ষা কোশ্চেন আসার জন্য। দেন যদি আমরা আরও নিচে যাই, আমরা এখানে ভেক্টর গুণফলের নিয়ম অনুসারে কিছু দিক নির্দেশনা পাবো। এই যে আমি যেটা বলেছিলাম যে ভেক্টর গুণফল কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ পি ক্রস কিউ যদি হয়, কিউ ক্রস পি এর ক্ষেত্রে এখানে একটা মাইনাস চলে আসবে। কারণ কি, দিক। আমরা জানি ভেক্টর সবসময় মান ও দিক দুইটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ দুটি বিপরীত ভেক্টর যদি আমি এখানে গুণ করি তাহলে বিপরীত হওয়ার কারণে এখানে মাইনাস চিহ্নটা চলে আসবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর বা ক্রস গুণফলের ক্ষেত্রে যদি দুটি একই ভেক্টর হয় তার মানে কি, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর আমরা সাইন 0 মান কত, 0। তাই যদি দুটি ভেক্টর একই হয় মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার কারণে ভ্যালু হবে কি, 0। আর যদি আমরা এখানে দেখি যে দুটি অন্য ভেক্টর আছে অর্থাৎ একই ভেক্টর নাই, তাহলে আই ক্রস যদি জে হয় তাহলে ভ্যালু হয়ে যাবে কে, অর্থাৎ আপনার পরবর্তী হিসাবে যাবে। আমরা যদি একটা রাউন্ড টেবিল হিসেবে চিন্তা করি, এখানে আই হয়, এখানে জে হয় এবং এখানে কে হয়, তাহলে এই আয়ের সাথে জে ক্রস করলে পাওয়া যাবে কি, কে। যদি জে এর সাথে কে ক্রস করি, আপনারা খেয়াল করবেন, যদি জে এর সাথে কে ক্রস করি তাহলে দেখতে পারবেন যে আপনারা পাবো কি, আই। অর্থাৎ দুটি ক্রস গুণফল করলে পরেরটা পাওয়া যাবে। আবার যদি আমরা কে ক্রস আই করি, কে ক্রস আই, তাহলে আমরা পাবো কি, এখান থেকে জে। ঠিক তেমনি আমরা যদি উল্টাই দিই তাহলে জানি বিনিময় সূত্র মেনে চলে না, দেখতে পাচ্ছেন। তাহলে জাস্ট একটা মাইনাস চিহ্ন বসে এটা উল্টা যাবে। আমরা যদি এরপরের টপিকে যাই, দেখতে পাবেন এখানে ভেক্টর গুণফলের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমরা মাত্র আলোচনা করে আসলাম। এবং আপনারা খেয়াল করে দেখবেন অবজেক্টিভে যাতে আপনাদের জন্য সুবিধা হয় এই জন্য এখানে একটি দ্রষ্টব্য চিহ্ন কথা লিখে দেওয়া আছে। যেমন দুটি ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে। আমি একটু আগে আপনাদের যে কথাটা বলেছিলাম যে দুটি ভেক্টরে এখানে দুটা কাহিনী হয়, একটা হচ্ছে ভেক্টর গুণফলের ক্ষেত্রে, একটা হচ্ছে স্কেলার গুণফলের ক্ষেত্রে। ভেক্টর গুণফলের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে দুটি ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দ্বয় কী হয়, লম্ব হয়। এবং দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টর দ্বয় কী হয়, সমান্তরাল হয়। পরীক্ষায় প্রায় কনফিউশন হয় এই দুটো জায়গাতে। সবসময় মনে রাখবেন দুটি ভেক্টরের ডট গুণফল 0 হলে সেটা কি হবে, লম্ব হবে, এবং দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে সেটা সমান্তরাল হবে। দেন আমরা যদি আরও নিচে নামি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেক্টর ক্রস গুণফল কেন বিনিময় সূত্র মেনে চলে না সেটা একটা ছোট প্রমাণ এখানে দিয়ে দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে ইজি হয়। দেন আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে কিছু আলোচনা রেখেছি আপনাদের জন্য। ভেক্টর ক্যালকুলাস আসলে কি, ভেক্টর ক্যালকুলাসের ডাইভারজেন্সটা আসলে কি, ডাইভারজেন্সের কি কি ধর্ম এখানে আছে। ডাইভারজেন্স যেমন আমি যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে ডাইভারজেন্স একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে যে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স 0 হলে সেই ভেক্টরটাকে সলিনয়েডাল বলা হয়। এখানে ডাইভারজেন্স আর কার্লে দুটি বিষয় আছে, কার্লেরটা আমি একটু পরে দেখাচ্ছি। ডাইভারজেন্সেরটা তাহলে কি বলেছে এখানে, এখানে বলেছে যে দুটি ভেক্টর ক্ষেত্রকে, দুটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স যদি 0 হয়, ডাইভারজেন্সের বের করার জন্য একটি ভেক্টরকে এই ডেল অপারেটর দ্বারা কি গুণ করা লাগে। এই ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে এই ডেলের ভ্যালুটা এখানে দেওয়া আছে। তো এই দুটো গুণফল যদি 0 হয় অর্থাৎ ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সেই ভেক্টর ক্ষেত্রটাকে সলিনয়েডাল বলা হয়। পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে যে সলিনয়েডাল কি, অথবা ভেক্টর ডাইভারজেন্স 0 হলে সেটাকে কি বলা হয়, সলিনয়েডাল নাকি অঘূর্ণনশীল, এরকম কোশ্চেন এসে থাকে পরীক্ষায়। দেন আমরা যদি দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে ভেক্টর ক্ষেত্রে কার্ল। ভেক্টর ক্ষেত্রে কার্ল থেকে প্রায় কোশ্চেন এসে থাকে এবং প্রশ্নটা হচ্ছে
এই ধরনের প্রশ্ন এসে থাকে। আপনারা খেয়াল করবেন, আমি যেটা বলছিলাম ডাইভারজেন্সের ক্ষেত্রে আমি কি দেখেছিলাম, ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটাকে বলা হয় কি সলিনয়েডাল। এবং কার্লের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল যদি শূন্য হয় তাহলে সেই ভেক্টরটিকে বলা হয় কি অঘূর্ণনশীল। এবং আপনারা খেয়াল করবেন যে ডাইভারজেন্সের ক্ষেত্রে ডেলের সাথে ভেক্টরটা গুণ ছিল কি স্কেলার গুণফল, এবং কার্লের ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রের সাথে ডাইভারজেন্স এই ডেলের গুণফলটা হচ্ছে ক্রস গুণফল অর্থাৎ ভেক্টর গুণফল। এবং কার্ল যদি শূন্য হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটা কি হবে অঘূর্ণনশীল, আর যদি কার্লের মান শূন্য না হয় তাহলে ভেক্টরটা হবে কি ঘূর্ণনশীল। এই দুটো জায়গা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে এবং খুব কনফিউজিং। যদি কার্ল শূন্য হয় সেটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, এবং যদি কার্ল শূন্য না হয় সেটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। পরীক্ষায় এই দুটো জায়গায় প্রায় কনফিউশন হয়, এই জন্য আমরা এটাকে বোল্ড করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বারবার চোখে পড়ে এবং মনে থাকে। এবং যেটা আপনাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারের শেষে আমরা এখানে দিয়ে দিয়েছি এই অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ সূত্রাবলী আছে, আপনারা দেখতে পারবেন প্রথমে দিয়ে দিয়েছি আমরা লব্ধির প্রকাশ, কীভাবে লব্ধির প্রকাশ করা হয় কী সূত্রের মাধ্যমে, লব্ধির মান কি সেটা সূত্র কি, লব্ধির দিকের সূত্র কি, সর্বোচ্চ লব্ধির মান কি, সর্বনিম্ন লব্ধির মান কি, বিনিময় সূত্রের মান কি, এই সব ধরনের সূত্র আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ডট গুণফলের ক্ষেত্রে সূত্রটা কি হয়, ক্রস গুণফলের ক্ষেত্রে সূত্রটা কি হয়, এই সবই আপনাদের এখানে ছকে দিয়ে দেওয়া আছে। পরীক্ষার আগে যখন আপনাদের কাছে সময় কম থাকবে, যখন রিভিশন দিবেন বারবার করে, তখন পুরো চ্যাপ্টার সবসময় পড়ার সুযোগ থাকে না, তখন আপনারা এই ছকটা এক নজরে দেখে গেলে আপনাদের সূত্রগুলো রিকল করতে ইজি হবে। যেমন লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে আমরা এখানে মান দিয়ে রেখেছি, যেমন লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কি আমরা বলেছিলাম যে যার অভিক্ষেপ তার কি cos থিটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এরপর ক্রস গুণফলের ক্ষেত্রে সূত্র কি হবে, সমান্তরাল হওয়ার সূত্র কি হবে, আমরা বলেছিলাম এই যে লম্ব হওয়ার সূত্র এটাকে আমি আলাদা করে দিয়ে দিয়েছি, এবং সমান্তরাল হওয়ার সূত্র যেটা এটাও আমরা আলাদা করে দিয়ে দিয়েছি এখানে, যাতে আপনাদের বুঝতে ইজি হয় এবং মনে থাকে। যেমন আমরা যদি আরও নিচে নামি তাহলে আমরা যেটা দেখতে পারবো এখানে আরও কিছু সূত্র দেওয়া আছে, যেমন কাজের, টর্কের, সামান্তরিকের ক্ষেত্রফল ভিত্তিক যেহেতু সূত্রটা খুব গুরুত্বপূর্ণ তাই সামান্তরিক ক্ষেত্রফল সূত্র দিয়ে দেওয়া আছে। এবং আমি চ্যাপ্টার পর বলার সময় আলোচনা করেছিলাম যে জাস্ট এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ত্রিভুজের সূত্র। এই যে সেই ত্রিভুজের সূত্র এ ক্রস বি, এটাকে যদি আমি জাস্ট 2 দ্বারা ভাগ করে দিই আমরা পেয়ে যাব ত্রিভুজের সূত্র। তাছাড়া লম্ব একক ভেক্টর আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা করা হয়েছে, উপাংশের বিভাজন এটাও আপনাকে দেখালাম একটু আগে, এগুলো আলোচনা করা হয়েছে, একক ভেক্টরের ক্রস গুণফল কী হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সলিনয়েডাল হওয়ার সূত্র সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আপনাদের যেন কনফিউশন না হয় এই জন্য সলিনয়েডাল হওয়ার শর্ত এবং অঘূর্ণনশীল হওয়ার শর্ত এই দুটোকে নিচে নিচে রাখা হয়েছে, যাতে আপনারা কনফিউজ না হন এবং এক নজরে দেখে যেতে পারেন। তাছাড়া 3টি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, প্রায় পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্নটা এসে থাকে যে 3টি ভেক্টর সমতলীয় হওয়ার সূত্র কি, সেটা আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। সবশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে আলোচনায় বলেছিলাম যে প্রতি অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ সূত্রাবলী আলোচনা করার পরে আমরা এখানে রেখেছি বহু নির্বাচনীর জন্য প্রয়োজনীয় বিষয়গুলির সারসংক্ষেপ। এই অধ্যায়ে যত আলোচনা করা হয়েছে তার মধ্যে থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো সবগুলো এখানে এক লাইনে সাজিয়ে বলে দেওয়া আছে, যাতে আপনারা পরীক্ষায় যাওয়ার আগে রিভিশন দিতে আপনাদের জন্য ইজি হয়। যেমন আমরা যদি প্রথমেই বলি, আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি, এ ডট বি যেটা আপনারা জানি যে স্কেলার গুণফল, সেটার ভ্যালু কী হবে, এটার সাথে রিলেটেড যে সম্পর্কগুলো আছে সেগুলো এখানে বলে দেওয়া আছে। এ ডট বি ক্রস সি সমতলীয় হওয়ার শর্ত, এটাও দেখেন এখানে বলে দেওয়া আছে। এগুলো কিন্তু চ্যাপ্টারে সব আলোচনা হয়েছে অলরেডি, জাস্ট আপনাদের রিভিশনটাকে আরও জোরদার করার জন্য, ভালো করার জন্য এখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। পরীক্ষার আগে আপনারা রিভিশন দেওয়ার সময় এই পোর্শনটা খুব ভালো করে দেখে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে ভালো। এখানে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা এই টপিকের সব জায়গায় এখানে বলা আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যত গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনারা দেখতে পারবেন, এখানে সবই আলোচনা করা আছে। আপনারা এক নজরে পরীক্ষায় যাওয়ার আগে এই তথ্যগুলো দেখে যাবেন। যেমন আমরা বলেছিলাম ডাইভারজেন্স স্কেলার রাশি, কার্ল একটি ভেক্টর রাশি, এ ক্রস বি অর্থাৎ ভেক্টর গুণফল, আপনারা যেটা দেখতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম তুহিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য, আশা করি ভালো লাগছে। তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেটা বলেছিলাম যে ভেক্টর গুণফল এবং ক্রস গুণফল
কখনোই বিনিময় সূত্র মেনে চলে না। তো আমরা দেখতে পাচ্ছি যে a ক্রস b যদি দেখি তাহলে মাইনাস কি হবে b ক্রস a। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি যে কার্লের নতিমাত্রা 0, তো সেই ক্ষেত্রে সূত্রটা কি হয় আমরা যেটা দেখতে পাচ্ছি ডেল ডট কি ডেল ক্রস ভি, এই ক্ষেত্রে কার্লের নতিমাত্রা 0 বলা হয়। দেন আমরা যদি নিতে নামি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো চ্যাপ্টারটাকে বেশ কয়েকটি পয়েন্টে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছি। এবং আমরা আমাদের সূচিপত্রে যাওয়ার আগে আমরা যখন পুরো বইটা নিয়ে আলোচনা করছিলাম যে এখানে আসলে কী কী কন্টেন্ট রাখা হয়েছে, সেখানে আমি বলেছিলাম যে প্রতি অধ্যায়ের শেষে আপনাদের প্রিপারেশনটাকে প্রস্তুতিটাকে আরও ভালো করার জন্য এখানে এক কথায় প্রথমেই থাকবে 100টি এক কথায় প্রশ্ন উত্তর, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন আমরা প্রথমেই দেখতে পারি এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটাকে ভেক্টর রাশি বলা হয়। এখানে ভেক্টরের সংজ্ঞা দেওয়া আছে, ভেক্টর রাশি কোন কোন ভেক্টর রাশির উদাহরণ কি, যেমন সরণ, বেগ, ত্বরণ, এটা আসলে কোন ভেক্টরের মধ্যে পড়ে সেটা নিয়ে বলা আছে। এখানে ভেক্টরের সর্বনিম্ন মান কোনটা, ভেক্টরের লব্ধির কোনের ক্ষেত্রে দেওয়া আছে। তো আপনারা সবাই জানেন যে এখানে এক কথায় প্রশ্ন উত্তর দেওয়ার মূল কারণই হচ্ছে আপনাদেরকে কোশ্চেন প্যাটার্নটা বোঝানো, যে আসলে কোশ্চেনটা আপনাদের কীভাবে আসবে। অ্যান্ড আপনারা সবাই খেয়াল করে দেখবেন যখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করি তখন খেয়াল করে দেখবেন যে আমরা চেষ্টা করি যে 4টার মধ্যে কোন অ্যান্সারটা এটা আমরা রিকল করার চেষ্টা করি, কিন্তু আমরা যদি এক কথায় প্রশ্ন প্র্যাকটিস করি তাহলে আমরা উত্তরটা পুরোপুরি মুখস্থ করার চেষ্টা করি, যেটা আসলে আপনাদের জন্য ইজি হবে। তো ঠিক আছে, আপনারা যেহেতু সবাই মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। আমি আপনাদের একটা মজার কোশ্চেন আপনাদের সবাইকে করি, আপনারা সবাই আমাকে কমেন্টে এটা জানাবেন। আমরা সবাই তো ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে জানি, তা আপনারা জানেন যে এখান থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, কিন্তু আমরা যদি জেনারেল সিস্টেমে ক্রস গুণফলটা করতে যাই তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগে। তো আমি আপনাদেরকে একটা ক্রস গুণফল দিই যেটা আপনাদের পরীক্ষায় এসেছিল, আপনারা সবাই আমাকে উত্তরটা জানাবেন। এখানে যদি একটি ভেক্টর এ হয় এবং এটা ভ্যালু আমি দিয়ে দিলাম i মাইনাস 3j প্লাস 5k, এখানে আপনাদের একটা ভেক্টরের মান আমি দিয়ে দিয়েছি, আরেকটা ভেক্টরের মান আমি এখানে দিয়ে দিই যেটা হচ্ছে বি ভেক্টর, যেখানে আছে mi প্লাস 6j মাইনাস 10k। এখন আপনারা বলেন যে আমরা যদি এটা ক্রস গুণফলের ক্ষেত্রে করি তাহলে m এর মান কত হলে আসলে এটা সমান্তরাল হবে। হ্যাঁ, আমরা জানি যে ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু ক্রস গুণফল 0 হতে হয় এটা সমান্তরাল হওয়ার জন্য, এবং এটা একটা শর্টকাট সূত্র আছে। তা আপনারা সবাই আমাকে এই জিনিসটা কমেন্টে জানাবেন, আপনারা সবাই আমাকে এই অ্যান্সারটা কমেন্টে জানাবেন। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, যেমন ভেক্টর রাশি যোগ বিয়োগ নিয়ে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। এখানে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় ভেক্টরকে, সেটাও আপনাদের এখানে দেওয়া আছে। তো আমি যে ম্যাথটা এখানে দিয়েছিলাম আপনাদেরকে প্রশ্ন করেছিলাম এই জিনিসটা, তো এটার একটা শর্টকাট সূত্র আছে যেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। সাধারণত ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছিল ax, এটা সহগ, এটা হচ্ছে ay, এটা হচ্ছে কি az। করার নিয়মটা হচ্ছে আপনাদের ax বাই bx, ay বাই by, az বাই bz। যদি ভেক্টর গুণফলের মান 0 হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনারা ইজিলি এম এর মানটা বের করে ফেলতে পারবেন। যেমন আমি যদি প্রথম দুটোই নেই তাহলে আপনারা যেটা দেখতে পারবেন, যেমন আমরা যদি প্রথম দুটি সহগ নেই, এখানে আছে কি 1/m, আর যদি আমরা ay আর by নেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু আছে -3/6। তো আমার কোশ্চেন ছিল যে m এর ভ্যালু কত হলে আসলে তাদের ক্রস গুণফল 0 হবে। আমি যদি এখন এটাকে উল্টিয়ে দিই তাহলে ভ্যালু হবে 6/-3। তো আমরা যদি কাটাকাটি করি ভ্যালু আসবে কত -2। এটাই হচ্ছে এটার ভ্যালু, অর্থাৎ m এর মান -2 হলে আপনাদের এটা ক্রস গুণফলের মান 0 আসবে। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমরা এরপর চলে যাই, আপনারা দেখতে পারবেন এটা ছিল আপনাদের টোটাল এক কথায় প্রশ্ন উত্তর। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আমরা বলেছিলাম যে 100টি এক কথায় প্রশ্নের পরে আপনাদের প্রিপারেশন ভালো করার জন্য এখানে 100টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু নির্বাচনী বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে হচ্ছিল বর্ণনা ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, এখানে আপনাদেরকে ম্যাথমেটিক্যাল গাণিতিক ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে। এই যে আপনারা দেখতে পাবেন এখানে আমি দুটি ভেক্টর দেওয়া আছে এবং দুটো ডট গুণফলের মান বের করতে বলা আছে। তাছাড়া দুটি ভেক্টরের স্কেলার ডট গুণফলের মান তাত্ত্বিক এটা আসলে কত হবে সেই জিনিসটা বলা আছে। তো আপনারা কমেন্টে একটু বলবেন যে দুটি ভেক্টর স্কেলার ও ডট গুণফলের তাত্ত্বিক সংজ্ঞা অনুযায়ী ডট গুণফলের ভ্যালু এই চারটার মধ্যে আসলে কোনটা হবে। যেহেতু আমরা এই টপিক নিয়ে বেশ কিছু কিন্তু আলোচনা করেছি, তো আপনারা আমাকে এই প্রশ্নটার অ্যান্সার একটু সবাই কাইন্ডলি কমেন্টে জানাবেন যে এই প্রশ্নের উত্তর আসলে কি হবে। তাছাড়া এখানে দুটি ভেক্টরের ডট গুণফল এবং আরও এখানে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের পরীক্ষায় যেগুলো কোশ্চেন সচরাচর এসে থাকে সেগুলো কি ফোকাস করে এই কোশ্চেনগুলো করা হয়েছে। দেন আমাদের পরবর্তী সেকশনে আছে, আমি বলেছিলাম টেস্ট ইউর সেলফ। আপনি 100টি এক কথায় প্রশ্ন উত্তর এবং 100টি বহু নির্বাচনী করার পরে আপনার প্রিপারেশনটা আসলে কতটুকু হয়েছে সেটা যাচাই করার জন্য আপনাদের জন্য দেওয়া আছে এখানে 10টি টেস্ট ইউর সেলফ। এগুলোর উত্তর এখানে দেওয়া নেই। আপনারা যখন উত্তর করবেন, অ্যান্সার করবেন, আপনার প্রশ্নের উত্তরটি কি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা যাচাই করার জন্য এটার উত্তরগুলো পরবর্তীতে দেওয়া আছে। আপনারা দেখতে পাবেন এখানে উত্তরমালা। যেমন আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, বলা ছিল যে যদি দুটি সমান্তরাল লব্ধি এদের যে কোনো একটি সমান হয় তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। আপনারা যখন এটা অ্যান্সার করবেন, অ্যান্সার উত্তর ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য এখানে উত্তরও দেওয়া থাকবে এবং খেয়াল করবেন উত্তর নিচে ব্যাখ্যাও দেওয়া থাকবে। অর্থাৎ আপনার উত্তরটি যদি না হয় তাহলে সেটা যুক্তি কী অর্থাৎ ব্যাখ্যা কী সেটাও এখানে আপনাদের দিয়ে দেওয়া আছে। দেন পরবর্তী এই যে সবগুলি উত্তর, এখানে 10টি প্রশ্নের উত্তরই আপনাদের ব্যাখ্যা সহ সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া আছে। তো এটা ছিল আমাদের ভেক্টর ভিত্তিক আলোচনা। আমাদের ভেক্টর অধ্যায়ে আসলে কী কী আলোচনা করা হয়েছে এবং অধ্যায়ের শেষে কি কি টপিক কি কি জিনিস দিয়ে দেওয়া হয়েছে আপনাদের প্রস্তুতি ভালো করার জন্য সেটা এখানে আলোচনা করা হয়েছে। দেন যদি আমরা যে আমাদের দ্বিতীয় অধ্যায় এখানে গতিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। গতিবিদ্যা আপনারা দেখতে পারবেন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে প্রাস। প্রাস নিয়ে সচরাচর প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। উড্ডয়নকাল, তারপর হচ্ছে আপনার কতটুকু দূরত্ব পর্যন্ত ও অতিক্রম করবে, বিচরণকাল, এই সব কিছু নিয়েই সাধারণত পরীক্ষায় প্রায় কোশ্চেন এসে থাকে। যেমন এখানে আপনাদের এটার প্রতিপাদনটা দেখা দেওয়া হয়েছে। দেন সর্বাধিক উচ্চতা নিয়ে রাশিমালা এখানে বলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে যে সম্পর্ক, যেমন খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক আপনাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে উড্ডয়নকাল ভিত্তিক এবং বিচরণকাল ভিত্তিক যে সম্পর্কটা। যেমন আমরা যদি নিচের দিকে নামি আপনারা দেখতে পারবেন এখানে এই যে আর ম্যাক্স এবং এইচের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আপনাদের দেখে দেওয়া হয়েছে। এখানে পরীক্ষায় প্রায় কোশ্চেন এসে থাকে সর্বাধিক উচ্চতা এবং সর্বাধিক পাল্লা এবং সর্বাধিক উচ্চতার মধ্যে সম্পর্ক। বহু নির্বাচনী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তাছাড়া যদি আমরা আরও নিচে নামি, আমরা এখানে দেখতে পারবো নিউটনের গতিসূত্র, তাদের প্রয়োগ। যখন আমরা আমাদের আলোচনা শুরু করি, আমি আপনাদের প্রথমেই একটি উদাহরণ দিয়েছিলাম যে একটি ঘটনা, সেটা ছিল জড়তা ভিত্তিক ঘটনা, এবং সেটাতে আমাদের আজকের আলোচনা শুরু করেছিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই জড়তা। আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন এই জড়তা নিয়ে আমি আমাদের আলোচনা শুরু করেছিলাম। নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রের মধ্যে আছে জড়তা, এবং নিউটনের গতিসূত্র টোটাল 3টি আছে। এখানে 3টি নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা চ্যাপ্টারে দেখতে পারবেন। দেন আমরা যদি আরও নিচে যাই, এখানে ঘাত বল ও বলের ঘাত নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি যে বলের ঘাত বলতে আসলে ভরবেগের পরিবর্তনের হারটাকে বোঝায়। এটা এখানে সুন্দরভাবে ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করে দেওয়া আছে। তাছাড়া রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রায় এখান থেকে এটা যে মূল সূত্রটা আছে সেখান থেকে কোশ্চেন এসে থাকে। এখানে প্রতিপাদন সহ আপনাদের এটার ব্যাখ্যা দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যারা নিচে নামি, এই চ্যাপ্টার আসলে রৈখিক ভরবেগ নিত্যতার সূত্র বন্ধে আপনাদের দিয়ে দেওয়া আছে। তাছাড়া এখানে পরন্ত বস্তু সূত্রাবলী নিয়ে একটি ছক দিয়ে দেওয়া আছে, যাতে আপনারা এক নজরে এটা দেখে যেতে পারেন। তাছাড়া আমাদের বই আছে মহাকর্ষ অভিকর্ষ নিয়ে কিছু আলোচনা। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র আপনারা প্রায় জানেন যে এখানে এগুলো নিয়ে প্রায় পরীক্ষা এসে থাকে। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে। কেপলারের তৃতীয় সূত্র আমরা জানি পরীক্ষায় প্রায় ছোটো ছোটো অবজেক্টিভ আকারে এখান থেকে কোশ্চেন এসে থাকে। নিউটনের মহাকর্ষ সূত্র, এখান থেকে
পরীক্ষায় কোশ্চেন আসেনি, খুব কম সময় এসেছে। যেমন এই দুটা থেকে এখান থেকে প্রায় কোশ্চেন আসে যে দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে বলের কি পরিবর্তন হবে, দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে বলের কি পরিবর্তন হবে, এই ভিত্তিক কোশ্চেন এখানে এসে থাকে। যেমন আপনারা কমেন্ট সেকশনে একটু জানাবেন যে আমি যদি দূরত্ব দ্বিগুণ করি তাহলে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে বলের কি পরিবর্তন হবে। আপনারা সবাই কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে এটা জানাবেন। দূরত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে বলের পরিবর্তন কি হবে, এই জিনিসটা আপনারা সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেন যদি আমরা নিচে নামি আরও, আমরা যেটা দেখতে পারবো এখানে অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের পরিবর্তনগুলো, অর্থাৎ আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠি, নিচে নামি, অথবা যদি পৃথিবী পৃষ্ঠেই থাকি, আসলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনগুলো কি হয়, এখান থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে। তো এই টপিকটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এখানে এটা নিয়ে একটু বিস্তর আলোচনা করা হয়েছে। এই যে আমি যেটা বলছিলাম, এখানে গুরুত্ব সারসংক্ষেপ নিয়ে আপনাদের বলা হয়েছে। যেমন অভিকর্ষ ত্বরণের যে সর্বোচ্চ মান, এখানে ব্যস্তানুপাতিক হয় আপনাদের সম্পর্ক, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে নামলে যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো আপনাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। তো এখান থেকে যেরকম কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো হচ্ছে যে আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠি তাহলে জি এর পরিবর্তন কেমন। তা আমি যদি বলি যে পৃথিবী পৃষ্ঠ কতটুকু উচ্চতায় উঠলে আমাদের জি এর মান আগের ভূপৃষ্ঠের জি এর মান হচ্ছে 3/1 হবে, সেই ক্ষেত্রে আমাদের উচ্চতা এইচ এর ভ্যালু কত হবে। সবাই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন যে কতটুকু উচ্চতায় উঠলে জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের 3/1 হবে। সবাই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। দেন যদি আমরা নিচে নামি আরও, আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ বিভব নিয়ে কিছু আলোচনা রয়েছে আপনাদের এখানে। তাছাড়া আপনাদের মুক্তিবেগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এই যে মুক্তিবেগের সূত্র থেকে প্রায় কোশ্চেন এসে থাকে, আপনারা 49 নম্বর বিসিএসও দেখবেন এখান থেকে কিছু কোশ্চেন এসেছিল পরীক্ষায়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের বিশদ আলোচনা এই চ্যাপ্টারে করে দেওয়া আছে। তাছাড়া কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল, গতিশক্তি, এগুলো সূত্রগুলো নিয়েও টুকটাক আলোচনা এখানে করে দেওয়া আছে। ঘূর্ণন গতি আপনাদের অবজেক্টিভ বহুনির্বাচনী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এটার সূত্র বলেন, এটার গাণিতিক সমস্যা বলেন, এখান থেকে প্রায় এখানে প্রশ্ন এসে থাকে। তো আমরা এখানে প্রতিটি টপিকই কভার করার চেষ্টা করছি। ঘূর্ণন গতি, কৌণিক সরণ, কৌণিক বেগ যদি আমি বলি, এখানে সবগুলো আলোচনা করা হয়েছে। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক পরীক্ষায় প্রায় আসে, এটা নিয়েও আলোচনা করা হয়েছে এখানে। তাছাড়া এই কয়েকটা রিলেটেড যে সূত্রগুলো আছে সেটা একটা বক্সের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনাদের বুঝতে ইজি হয় এবং মনে রাখতে ইজি হয়। আপনারা খেয়াল করবেন ঘূর্ণন গতি ও গতি সংক্রান্ত যে রাশিমালাগুলো আছে, এই চারটার মধ্যে সম্পর্ক, সেটাও এখানে সুন্দর ছকের মধ্যে উপস্থাপন করে দেওয়া আছে, যাতে আপনাদের পরীক্ষার সময় পড়তে ইজি হয়। যেমন আমরা যদি আরও নিচে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে জড়তা ভ্রামকের যে সূত্র I=mr², খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই সূত্র দিয়ে প্রায় পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। তাছাড়া জড়তা ভ্রামক রিলেটেড যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোকে একটি ছকের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করে দেওয়া আছে। আপনারা পরীক্ষার আগের রাতে জাস্ট এই ছকগুলো দেখে গেলে আপনাদের সূত্র নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। জড়তা ভ্রামক সম্পর্কিত দুটো উপপাদ্য নিয়েও আপনাদের চ্যাপ্টারে আলোচনা করা আছে। তাছাড়া টর্ক, আপনারা পরীক্ষায় কোশ্চেন খেয়াল করে থাকবেন, টর্ক থেকে সচরাচর প্রায় পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। টর্কের সূত্র কী অথবা টর্কের মাত্রা কী, একক কী, এই ভিত্তিক কিছু কোশ্চেন পরীক্ষায় সবসময় এসে থাকে। তো আমরা এখানে টর্ক নিয়ে একটি বিস্তর আলোচনা আপনাদের জন্য রেখেছি। যেমন টর্কের একক, টর্কের মাত্রা সমীকরণ, এই ভিত্তিক এখানে আলোচনা করা আছে। এখান থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে। এবং টর্কের সূত্র R×F, বল ইন্টু সরণের ক্রস গুণফল, আমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে আসা, এটা নিয়েও পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। তো এখানে মোটামুটি আপনাদের সবই কভার করা হয়েছে। দেন আমরা যদি স্থিতিস্থাপকতা দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই চ্যাপ্টারেও থেকে অনেক কোশ্চেন এসে থাকে। যেমন বিকৃতি কাকে বলে, দৈর্ঘ্য বিকৃতির আসলে সংজ্ঞা কী, অথবা দৈর্ঘ্য বিকৃতির সূত্রটি, এখান থেকে প্রায় কোশ্চেন আসে। তাছাড়া আমরা যদি আরও নিচে নামি, আপনাদের এখানে পীড়ন নিয়ে কথা বলা আছে। তারপর আপনাদের হুকের যে সূত্র পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে থেকে, সেটা হচ্ছে পীড়নের সূত্র। হুকের সূত্র যেটা হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এবং হুকের যেই ধ্রুবক সেটা হচ্ছিল পীড়ন বাই বিকৃতি। এটা আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক পরীক্ষায় প্রায় এখান থেকে কোশ্চেন এসে থাকে। ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা, এটার একক, এবং এই ভিত্তিক অনেক ধরনের কোশ্চেন আপনারা পরীক্ষায় দেখে থাকবেন। আমরা এটার সম্পূর্ণ প্রতিপাদন এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের ইয়ংয়ের গুণাঙ্ক ভিত্তিক কোনো প্রকার সমস্যা বা কনফিউশন আপনাদের মধ্যে না থাকে।
আপনারা দেখতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই চ্যাপ্টারের, যেটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্কের মাধ্যমে কাজ। আপনারা দেখবেন যে কাজ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি। এবার আপনারা খেয়াল করে দেখবেন 18তম নিবন্ধন পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন এসেছিল, যেখানে বলা ছিল যে একক আয়তনে যে বিভব শক্তি সেটা হচ্ছে হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, এটা প্রমাণ করো, এরকম একটা প্রশ্ন আপনাদের এসেছিল। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, মনে রাখবেন এইটাই হচ্ছে আপনাদের একক আয়তনে বিভব শক্তির সূত্র। এবং বহুনির্বাচনী পরীক্ষায় প্রায় এসে থাকে, এভাবে কাজ না দিয়ে বলে দিবে একক আয়তনে বিভব শক্তির সূত্রটা আসলে কি, সেটা হবে কি এই হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি। তো এখানে যেন কনফিউশন না হয়। তাছাড়া ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা এবং ইয়ংয়ের গুণাঙ্কের একক খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বহুনির্বাচনী পরীক্ষার জন্য, সেটা এখানে আলাদা বোল্ড করে দিয়ে দেওয়া আছে। এই চ্যাপ্টারে আরও অনেক আলোচনা আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য আলোচনা কৃন্তন, দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক, এটা নিয়ে আলোচনা করা আছে। আপনারা এই চ্যাপ্টারটা পড়লেই বুঝতে পারবেন এবং খুব সহজে আলোচনা করো যাতে আপনাদের বুঝতে ইজি হয়। তাছাড়া আপনারা সবাই জানেন এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটি টপিক হচ্ছে পয়সনের অনুপাত। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে এবং 49তম বিসিএসেও এখান থেকে প্রশ্ন এসেছিল যে পয়সনের অনুপাতটা আসলে কত। তো পরীক্ষায় সবসময় এটা মনে থাকে না, তো আমি বলেছিলাম যে বহুনির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা চ্যাপ্টারের শেষে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পারবেন এই যে বহুনির্বাচনের জন্য যে গুরুত্বপূর্ণ যেই সেকশনটা ছিল সেখানে কিন্তু পয়সন অনুপাতের এই জিনিসটা মার্ক করে দেওয়া আছে। পয়সন অনুপাত হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা এখান থেকে প্রায় প্রশ্ন হচ্ছে পয়সন অনুপাতটা আসলে কত, সেটা এভাবেও দিতে পারে, সেটা এভাবেও দিতে পারে। তো আমরা যদি আরও নিচে নামি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছিল সেখানে সেগুলো এখানে হাইলাইট করে দেওয়া আছে। সংনম্যতা নিয়ে কিছু কথা বলা আছে। তাছাড়া এরপরে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আপনাদের পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি নিয়ে, সেটা থেকেও প্রায় প্রশ্ন এসে থাকে, সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। দেন আমরা চলে যাই আমাদের বইয়ের একদম শেষে। আমরা বলেছিলাম যে এই বইয়ের সবগুলো চ্যাপ্টার পড়ার পরে সকল কোশ্চেন অ্যানালাইসিস, সকল কোশ্চেন প্র্যাকটিস করার পরে, যেমন এক কথায় প্রকাশ, বহু নির্বাচনী, টেস্ট ইয়োরসেলফ, এগুলো সব প্র্যাকটিস করার পরে আপনাদের জন্য এখানে রাখা হয়েছে কি 500টি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের যতগুলো চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো আছে এবং পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ বারবার আসে সেগুলোকে একত্রিত করে এখানে 500টা প্রশ্ন আপনাদের জন্য দিয়ে দেওয়া আছে। আপনারা যখন আপনারা পুরো বইটি পড়বেন, সকল প্রশ্ন সমাধান করবেন, পরবর্তীতে এই 500টি প্রশ্ন সমাধান করবেন, আপনাদের প্রিপারেশনটা তখনই ফুলফিল হবে এবং আপনারা এই 500টি প্রশ্ন সমাধান করার মাধ্যমে বুঝতে পারবেন আসলে যে আপনাদের প্রিপারেশনটা আসলে কতটুকু হয়েছে। যেমন এখানে আপনাদের ভেক্টর থেকে শুরু করে একটা সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের এটা বুঝতেও ইজি হয়, এবং এখানে গাণিতিক থেকে শুরু করে সকল ধরনের প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেক্টর নিয়ে দেওয়া আছে, এখানে গতি নিয়ে দেওয়া আছে, এখানে আপনাদের মহাকর্ষ অভিকর্ষ নিয়ে দেওয়া আছে, প্রাসের ম্যাথ দেওয়া আছে, মাত্রা ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, সব ধরনের প্রশ্ন এখানে আপনাদেরকে দেওয়া আছে যাতে আপনাদের প্রিপারেশনটা আরও ভালো হয়। দেন আমরা যদি আমাদের পরবর্তীতে দেখি, যেটা হচ্ছে বইয়ের শেষে, যেটা ছিল আপনাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, লিখিত প্রশ্ন। তো আপনারা যেটা দেখতে পারবেন যে এখানে চক্রগতি ব্যাসার্ধ নিয়ে একটা কথা বলা আছে। তো চক্রগতি ব্যাসার্ধ নিয়ে যে কথাটা বলা আছে আপনারা দেখতে পারবেন, আমরা কিন্তু বলেছিলাম যে ঘূর্ণন গতিবিদ্যার চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা যেটা দেখতে পারবেন এখানে চক্রগতি ব্যাসার্ধ নিয়ে প্রথম কোশ্চেন দিয়ে বলা আছে। আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু বলেছিলাম যে এখানে চক্রগতি ব্যাসার্ধ নিয়ে কোশ্চেন আসছে এবং বলছিলাম যে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। টর্ক, চক্রগতি ব্যাসার্ধ, জড়তার ভ্রামক, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর বলা আছে কি দেখান যে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কি একটি প্যারাবোলা। তো আপনারা যেটা দেখতে পারবেন যে 18তম নিবন্ধন পরীক্ষায় কিন্তু প্যারাবোলা থেকে কোশ্চেন চলে আসছে। তাছাড়া আছে এখানে ভেক্টর থেকে কোশ্চেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বলেছিলাম যে এই একটি ঘূর্ণনশীল অঘূর্ণনশীল। আমরা কি বলেছিলাম যে আপনার ক্রস গুণফলকে অর্থাৎ কার্লের ক্ষেত্রে যদি কার্লের মান 0 হয় তখনই কিন্তু সেটা কি অঘূর্ণনশীল হয়। আপনি দেখছেন 1 নম্বর কোশ্চেনের ভিতরে যে 3টা কোশ্চেন সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। দেন আপনারা যদি দেখতে পান যে 2 নম্বরে দেওয়া আছে পৃথিবীর কেন্দ্র থেকে অভিকর্ষ ত্বরণের মান কি 0। আমরা কিন্তু বলেছিলাম যে অভিকর্ষ ত্বরণ কোথায় কোনটা হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানেই সেই কোশ্চেনটা দেওয়া আছে এবং 18তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নগুলো কি আসা।
দেন আমরা দেখতে পাচ্ছি স্থিতিস্থাপক, এই যে আমি বলেছিলাম যে কোনো বস্তুর একক আয়তন স্থিতিস্থাপক বিভব শক্তির মান কত। আপনাদের 18 নিবন্ধন পরীক্ষায় 2 নম্বর কোশ্চেনই কিন্তু এটা চলে আসছিল। তো আমরা যেটা দেখলাম যে আপনাদের এই বইয়ে যে টপিকগুলো আলোচনা করা আছে সেটা কিন্তু আপনাদের এই পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেটার ভিত্তিতে আপনাদের আলোচনাগুলো বইটা সাজানো হয়েছে। তো আমরা 18তম নিবন্ধন কোশ্চেন দেখার পর যদি আমরা যাই আপনাদের 49তম বিসিএস-এর প্রশ্নে, আপনারা দেখতে পারবেন যে আমাদের আলোচনার যে বিষয়বস্তুগুলো সেখান থেকে বেশ কিছু চলে আসছে। যেমন আমরা প্রথমেই দেখি কৌণিক বেগ, আমাদের ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম কৌণিক বেগের প্রশ্নটা, দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছে। 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ধারকত্ব নিয়ে কথা বলা আছে। তাছাড়া আমরা একটু নিচের দিকে নামি, এই যে আমরা বলেছিলাম যে মুক্তিবেগ টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা দেখতে পাবেন যে 49তম বিসিএস-এ 13 নম্বর কোশ্চেনটা কিন্তু কি এই মুক্তিবেগ থেকেই আসছে। তারপর যদি আমরা আরও নিচে নামি আপনারা আরও দেখতে পারবেন এই যে 24 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন, এটা কিন্তু প্রাস থেকে দেয়া। আমি কিন্তু বলেছিলাম যে প্রাসের যে ম্যাথমেটিক্যালগুলো আছে উড্ডয়নকাল, তারপর হচ্ছিল কতটুকু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। 49 বিসি 24 নম্বর কোশ্চেনই কিন্তু কি এখান থেকে করা হয়েছে। তাছাড়া আপনি দেখতে পারবেন ভেক্টর ভিত্তিক এই ম্যাথটা আমি যেটা বলেছিলাম ভেক্টর চ্যাপ্টার থেকে কিন্তু এখানে গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। যেমন কী পরিমাণ কাজ সম্পন্ন হয়, আমি বলেছিলাম যে বল এবং সরণ এবং এদের মধ্যবর্তী যে ডট গুণফল সেটাই কিন্তু কি কাজের ভ্যালু নির্দেশ করে। এবং দেখতে পাবেন 49 বিসিএস-এর 20 নম্বর কোশ্চেনেই এখান থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। দেন 24 নম্বর আমরা দেখলাম। এভাবে আপনারা দেখতে পারবেন 49 বিসিএস-এ যেই 100টি প্রশ্ন দেওয়া ছিল লিখিত পরীক্ষায়, আপনারা অ্যানালাইসিস করে সবই দেখতে পারবেন যে আমাদের বইতে এইসব বিষয় কভার করা হয়েছে। যেমন এখানে অসংরক্ষণশীল বল কোনটা, সেটাও ঘর্ষণ বল, এটা আপনাদের এখানে মার্ক করে বোল্ড করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে টোটাল 100টি প্রশ্নই দিয়ে দেওয়া হয়েছে আপনাদের 49 বিসিএস-এর। আপনারা যখন আপনাদের সম্পূর্ণ প্রিপারেশনটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে 49 বিসিএস-এর এই প্রশ্নগুলো দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য এই বইটি কেন গুরুত্বপূর্ণ এবং বইটি পড়লে কীভাবে আপনাদের প্রিপারেশনটা আরও বেটার হবে, আরও ভালো হবে। তো ঠিক আছে, আমরা আমাদের এই আলোচনার ক্ষেত্রে এখন আপনাদেরকে দেখাবো যে বইটি নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। আমার এতক্ষণ যে আলোচনার বিষয়বস্তুগুলো ছিল, যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, সেটা আসলে সব এই বইটির মধ্যে দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে বিদ্যাবাড়ি পাবলিকেশন কর্তৃক প্রকাশিত পদার্থবিজ্ঞান কলেজ পর্যায়ে বই। আপনার সকল আলোচনা এই বইয়ের মধ্যে পাবেন, সূচিপত্র, প্রশ্ন ব্যাংক যা যা আছে সবই এটার মধ্যে দিয়ে দেওয়া আছে। তাছাড়া এই বইয়ের পিছনে একটা কিউআর কোড আছে, আপনারা এই বইটা একবার কিনলেই আনাফ। এই কিউআর কোড স্ক্যান করলে পরবর্তীতে এই বইতে যেই নতুন সংযোজন করা হবে, তাছাড়া যা যদি কোনো কিছু পরিবর্তন করা হয় সেগুলো আপনারা এই কিউআর কোড স্ক্যান করলেই আপনারা পেয়ে যেতে পারবেন। আর এই বইটার দাম আমি আপনাদের সবাইকে একটু বলে দিই, সেটা হচ্ছে এই বইটার দাম নির্ধারণ করা হয়েছে 490 টাকা। আপনারা যারা এই বইটা পারচেস করতে চান, কিনতে চান, তারা www.boibairi.com-এ গিয়ে এটা অর্ডার করতে পারেন। আমাদের এই বইটা বাজার চলমান আছে এবং স্টক আছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের পদার্থবিজ্ঞান ভিত্তিক স্কুল পর্যায়ে যেই বইটি, সেটারও কাজ প্রায় শেষ এবং খুব দ্রুত সেটা প্রেসে চলে যাবে। আপনারা সেটাও খুব দ্রুত ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন www.boibairi.com থেকে ইনশাল্লাহ। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই। সবাইকে শুভকামনা আপনাদের পরীক্ষার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।